পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন ছুটির পর আজ থেকে খুলছে সরকারি সব অফিস। একই সঙ্গে আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে। গত 5 জুন শুরু হয়েছিল টানা এই ছুটির শেষ দিন শনিবার গভীর রাত পর্যন্ত অনেক মানুষকে গ্রাম থেকে রাজধানীতে ফিরে যেতে দেখা গেছে। ফলে দেশের বিভিন্ন স্থানে থেকে যাত্রী নিয়ে আসা বাসগুলো বেশ চাপ টার্মিনালগুলোতে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্য দিনের চেয়ে শনিবার বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। ঈদুল আজহা উপলক্ষে 5 জুন থেকে ছুটি শুরু হয়। 15 জুন থেকে সরকারি সব অফিসে নিয়মিত কার্যক্রম শুরু হবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাকিব। তার কাছ থেকে জানবো ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ের পরিস্থিতি। রাকিব, সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন দেখছেন? ঈদের ছুটি শেষে সবকিছু কি স্বাভাবিক মনে হচ্ছে? আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম আপনাকে। আসলে আপনি জানেন যে দীর্ঘ ঈদের যে 10 দিন টানা ছুটি ছিল, সেই টানা ছুটির পর আজকেই কিন্তু সকল অফিস আদালত খুলছে। সরকারি স্বায়ত্তশাসিত সহ স্কুল কলেজও খোলা রয়েছে আজকে। তাই যেহেতু আজকে দীর্ঘ ছুটির পর ঈদের পর আসলে প্রথম কর্মদিবস, তাই আমরা যে এখন রয়েছি সচিবালয়, বাংলাদেশ প্রশাসনের যে প্রাণ কেন্দ্রটি, সেখানেই রয়েছে। সকাল থেকেই আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকেই কিন্তু প্রথমে যারাই এখানে তাদের কর্মস্থলে এসে উপস্থিত হচ্ছেন, তারা কিন্তু প্রথমেই কিন্তু তাদের কুশল বিনিময়টা সেরে নিচ্ছেন। যেহেতু টানা 10 দিন ছুটি ছিল আর যেহেতু ঈদের পর এটি প্রথম কর্মদিবস, তাই প্রথমেই তারা কাজের আগেই কিন্তু তারা এই নিজেদের মধ্যে, অর্থাৎ যারা সহকর্মী রয়েছেন তারা আসলে রয়েছেন, তাদের সাথে কুশল বিনিময় করে গেছেন। এবং এরপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এখানে যে উপদেষ্টা সহ উচ্চ পদস্থ যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারাই কিন্তু আসলে এই সচিবালয়ে প্রবেশ করেছেন। বেশ কিছু তাদের নির্ধারিত কর্মসূচিও রয়েছেন এবং সেই নির্ধারিত কর্মসূচির পর কিন্তু তারাও কিন্তু যারা রয়েছেন উপদেষ্টা এবং যারা সচিব পদমর্যাদা রয়েছেন, তাদের সাথে কিন্তু তাদের মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তারা শুভেচ্ছা বিনিময় করছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম দিন কর্মদিবস হওয়ায় অনেকেই আবার একটু কিছুটা দেরি করেও অফিসে আসেন, এই বিষয়টিও আমরা দেখতে পেয়েছি। তারপর আমরা বলবো যে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। অর্থাৎ দীর্ঘটানা ছুটির যে প্রভাব ছিল, সেই প্রভাব কাটিয়ে তারা আবারও নতুন করে তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন, তারা কাজ শুরু করেছেন এবং তাদের যে নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো তারা একে একে পালন করছেন। এবং এই সচিবালয়ে আমরা দেখতেই পাচ্ছি যে সচিবালয় কিন্তু সকাল থেকেই কিন্তু এই সচিবালয়ে আসলে কর্মমুখর হয়ে উঠেছেন। কারণ যারাই সচিবালয়ে আসছেন তারা কিন্তু অন্যান্য দিনের মতোই তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে আসছেন, বিভিন্ন কাজ নিয়ে আসছেন। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, বিভিন্ন প্রকল্পের সাথে যারা জড়িত, তারাও কিন্তু আসছেন। কারণ এই টানা ছুটির পর তাদের কাজের মধ্যে যে একটি ধীরগতি ছিল, সেই কাজে আবার গতি ফেরাতে বা নতুন করে তারা কাজের পরিকল্পনা করতেই কিন্তু তারা এই সচিবালয়ে প্রবেশ করছেন। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে প্রথম কর্মদিবসের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী রাকিব। পবিত্র ঈদুল আজহার টানা 10 দিন ছুটির পর আজ থেকে খুলেছে সরকারি সব অফিস। কর্মস্থলে যোগ দিতে গত 2 দিনের মতো আজও ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ঘন সময় কাটিয়ে একরাশ অনুভূতি নিয়ে ফিরছেন তারা। প্রচণ্ড গরম আর যাত্রার ভোগান্তির সঙ্গী হলেও ঈদের আনন্দ কিছুটা লাঘব করেছে কষ্ট, এমনটাই মত তাদের। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা যায় সকাল থেকে নির্ধারিত সময় স্টেশনে ভিড়ছে ট্রেনগুলো। ঢাকামুখী প্রতিটি ট্রেনেই যাত্রীদের পরিপূর্ণ। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। রাজধানীর সায়দাবাদে গিয়ে দেখা যায় আজও সারি সারি দূরপাল্লার বাস ঢাকায় ঢুকছে। প্রতিটি বাসেই যাত্রীতে ভরা। সবাই বাস থেকে নামার পর স্বস্তি প্রকাশ করছেন। তবে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে কম বেশি সবাইকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আফজাল হোসেন। তার কাছ থেকে জানবো ঢাকায় ফেরা মানুষের পরিস্থিতি। আফজাল, প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে এখন কর্মস্থল ঢাকামুখী স্রোত সবখানে। কমলাপুরে এখন কেমন চিত্র দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন ঈদের ছুটি শেষ হয়েছে গতকালকে। আজকে থেকে সরকারি অফিস আদালত সহ অন্যান্য কার্যালয় বা অফিস খুলছে। কালকে ঈদের ছুটি শেষ হওয়া সত্ত্বেও আজকে সকাল পর্যন্ত যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া অনেক যাত্রী অভিযোগ করছেন
যে তারা টিকিট পাওয়া সত্ত্বেও নিজের আসনে বসতে পারেনি, এমন অভিযোগও অনেকে করছেন। এবং প্রচণ্ড ভিড়, ধারণ ক্ষমতার চাইতেও বেশি স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়েছে, এমনকি অনেকে ছাদে ভ্রমণ করছেন বারবার রেলপথ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও। তো এই বিষয়টি লক্ষ্য করা গেছে। তবে সব কিছু মিলিয়ে রাস্তার ভোগান্তি সহ অন্যান্য বিষয়গুলো মিলিয়ে প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে ফেরার যে ব্যাপারটা, এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই যারা যাত্রী আছেন তারা উপভোগ করছেন। এছাড়া আমি জানতে পেরেছি বাস এবং লঞ্চ সহ অন্যান্য মাধ্যমগুলোতে রাজধানীবাসী তাদের নিজ কর্মস্থলে ফিরছেন। সব জায়গাতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর কারণ এবার লম্বা ঈদের ছুটিটা একটু বেশি বা লম্বা হওয়ার কারণে যাত্রীরা শেষের দিকে, ঈদের ছুটির একদম শেষের দিকে আসছেন এবং একসাথে বিভিন্ন পথে ঢাকায় প্রবেশ করছেন। এর ফলে এই অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। এই ছিল মোটামুটি আমার কাছে কমলাপুর থেকে সব শেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকায় ফেরা মানুষের শেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী আফজাল হোসেন। জলবায়ু পরিবর্তন সহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ু দূষণের কবলে। বেশ কিছুদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম দিকে রয়েছে রাজধানী ঢাকা। আজ সকাল 9টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER এর তথ্য অনুযায়ী 147 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একই সময় 153 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান শহর। এছাড়া 135 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা এবং 132 স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। ঢাকা সহ দেশের 13 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দীর্ঘদিন যাবৎ সহকারী কমিশনার ভূমি পদ শূন্য থাকায় দিনাজপুরের পার্বতীপুরে বন্ধ রয়েছে ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম। দিনের পর দিন ঘুরেও কাজ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট সেবাগ্রহীতারা। এদিকে অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে ভোগান্তি কমাতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 10 ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের অন্যতম উপজেলা পার্বতীপুর জমি সংক্রান্ত সমস্যা সমাধানে উপজেলা সহকারী কমিশনার ভূমি এর অধীনে পরিচালিত হয় ইউনিয়ন ভিত্তিক সকল ভূমি অফিস। নানা ঐতিহাসিক স্থাপনায় প্রসিদ্ধ পার্বতীপুর উপজেলায় দীর্ঘদিন যাবৎ সরকারি কমিশনার ভূমি এসি ল্যান্ড না থাকায় স্থবির হয়ে পড়েছে এ দপ্তরের প্রায় সকল কার্যক্রম। উপজেলাবাসীর জমির খাজনা আদায়, খারিজ, নামজারি ও মিসকেস সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার গুরু দায়িত্ব পালন করে থাকেন একজন সহকারী কমিশনার ভূমি বা এসি ল্যান্ড। পার্বতীপুরে দায়িত্বে থাকা কর্মকর্তা 3 মাস আগে পদোন্নতিজনিত কারণে অন্যত্র বদলি হলে শূন্য হয় পদটি। এতে জমি সংক্রান্ত নানা জটিলতা নিয়ে প্রতিনিয়তই ভূমি অফিসে এসে ফিরে যাচ্ছেন সংশ্লিষ্টরা। ফলে নানা প্রকার ভোগান্তির কথাও জানান তারা। দীর্ঘদিন হাতে এখানে আসা যাওয়া করতেছি, এসি ল্যান্ড স্যার না থাকার কারণে আমাদের মিসকেস মানে কাজটা হচ্ছে না। খারিজে আসলে পাচ্ছি না, বেশ কয়েকদিন থেকে ঘোরাঘুরি করতেছি। সেবা চাচ্ছি কিন্তু ওখানে সেবা পাচ্ছি না। ভূমি সংক্রান্ত এসব জটিলতার সমাধানের প্রয়োজন একজন সহকারী কমিশনার। তাই পার্বতীপুরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে শূন্যপদ পূরণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এ যাবত এসি ল্যান্ড অফিসে বসে নাই, এসি ল্যান্ড নাই, কবে আসবে, কখন আসবে, কয় তারিখে আসবে এরকম কোনো নির্দেশনাও নাই। আমরা খুব ভোগান্তিতে আছি। আমি
কর্তৃপক্ষকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ আবেদন জানাচ্ছি। এদিকে জনবল সংকটের কারণে দীর্ঘদিন যাবৎ পার্বতীপুর উপজেলায় সহকারী কমিশনার পদ শূন্য থাকলেও দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে বলে জানান সংশ্লিষ্টরা। সেই সাথে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সহকারী কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে ভূমি সংক্রান্ত দুর্ভোগ কমিয়ে আনতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন এ কর্মকর্তা। এখানে কিছু ভোগান্তি ছিল জনগণের, যেহেতু নিয়মিত এসিল্যান্ড নেই, আমি চেষ্টা করছি সর্বাত্মক এবং আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আমাদের কয়েকদিন আগেই ভূমি সেবা সপ্তাহ পালন করেছি। আমরা আশ্বাস দিয়েছি সকলকে, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা যে বাকি নামজারিগুলো পেন্ডিং আছে কিংবা বাকি যে বিষয়গুলো এগুলো খুব দ্রুত নিষ্পত্তি করব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ক্ষুদ্র নিগোষ্ঠীদের বাজার বান্দরবনের ঐতিহ্যবাহী মারমা বাজার। এই বাজারে সওদাগর হচ্ছে পাহাড়ি মহিলারা। এই বাজারে বিক্রেতাদের মধ্যে নারীরা এগিয়ে। সারা বছরে এখানে পাওয়া যায় বন জঙ্গল থেকে আহরিত নানান ফল আর শাকসবজি। দরিদ্র নারীরা সংসারের প্রয়োজন মেটাতে বুনো সবজি সংগ্রহ করে বাজারে নিয়ে আসেন বিক্রির জন্য। আর এসব ভেজালমুক্ত সবজি কিনতে ক্রেতাদের প্রতিদিন ভিড় থাকে সকাল বিকাল। প্রতিনিধি তুহিন হোসাইনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মনোরম এই দৃশ্য বান্দরবান সদরের মধ্যমপাড়ার বিখ্যাত মারমা বাজারের। এই বাজারটি প্রায় ১০০ বছর ধরেই রাস্তার দুই পাশের ফুটপাতে বসে। প্রতি রবিবার ও বুধবার সাপ্তাহিক বাজার হওয়ায় এখানে ক্রেতা বিক্রেতার সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এখানে পাওয়া যায় কুমড়া শাক, বাঁশকুড়ুল, তারাগাছ, কচু শাক, কচুলতি, কাঁচা পাকা পেঁপে, থানকুনি পাতা, কলার মোচা, লাউ সহ মৌসুমী সকল ধরনের ফল ও টাটকা সবজি। আরও পাওয়া যায় পাহাড়িদের শামুক মাংস, ঝিনুকের মাংস, ছোট বড় ব্যাং, কুচিয়া মাছ, শূকরের মাংস, কাঁকড়া সহ বিভিন্ন প্রকার জনপ্রিয় খাবার। পাহাড়ি ঐতিহ্য বলতে অনেক পাহাড়ি খাবার, তারপরে শামুক, ঝিনুক, যেমন শূকরের মাংস, শুটকি হইতে শুরু করে যাবতীয় সব পাবেন এই বাজারে। শাকসবজি খুব কম দামে পাওয়া যায় আর ফ্রেশ একদম টাটকা পাওয়া যায়। এখানকার জিনিসগুলো সতেজ এবং ভালো, দামও কম, এই জন্য আমি এখান থেকে বাজার সাজার করে খাই। স্থানীয়রা জানান এগুলো খেতে খুবই সুস্বাদু। মারমাদের অন্যতম মশলা নাপ্পিও পাওয়া যায় এখানে। ফরমালিন মুক্ত, আমরা টাটকা জিনিস পাই, সেজন্য মারমা বাজারে আসি। এখানে সব তরকারি সস্তা পাওয়া যাচ্ছে। আমরা ছোটবেলা থেকে এখান থেকে বাজার করি। এখানে মোটামুটি অন্য বাজার থেকে মানে সবকিছুই দাম কম। এক সময় পাহাড়ে শুধু জুম চাষ হতো, এখন সেখানে অন্যান্য কৃষি পণ্যের পাশাপাশি সবজিও চাষ হচ্ছে। বান্দরবানে বিভিন্ন প্রকার সবজি চাষের মূল কারিগর এখানকার নারীরা। বিভিন্ন সবজি চাষ করে পরিবারের আর্থিক সমস্যা সমাধানের পাশাপাশি নিজেরাও হচ্ছেন স্বাবলম্বী। আমার সংসার চালাইছি, ছেলে মেয়েরা লেখাপড়া করাইছি আর কি, এভাবে ভালোভাবে চলছে আর কি। অল্প হাই বলে কিছু বুড়ি পয়সা আসে, জামে আসে, বুড়া বুড়ি পুরুষদের পাশাপাশি নারীরাও অবদান রাখছেন এই পেশায়। বান্দরবানের এই মারমা বাজার তাই যেন পুরো এলাকার ঐতিহ্যে পরিণত হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। চট্টগ্রামের মিরসরাইয়ের বালু বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার শাহিন আহমেদ নামের একজন সহ 2 যাত্রী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও 7 যাত্রী। গতকাল বিকেলে মিরসরাইয়ের করেরহাট রামগড় সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ট্রাক গাড়ি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও 7 যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ সময় আহত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সরকার আবদুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। জামালপুরে কবি হাসান হাফিজুর রহমানের জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতিমিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শহরের ফৌজদারি মোড়ে জেলা পরিষদের মিলনায়তনে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন, কবির হাসান হাফিজুর রহমান স্মৃতিফা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উৎপল কান্তি ধর, আবু হেনা মুস্তফা এনাম সহ অন্যান্যরা। পরে কবি হাসান হাফিজুর রহমানের
93তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত রচনা, গ্রন্থপাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। ঈদুল আজহার ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে ফিরছে কর্মজীবী মানুষ। শনিবার ছুটির শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, ভাদুঘর, পায়রতলা ও বিশ্ব রোড বাস স্ট্যান্ডে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। মহাসড়ক ভাঙা ও সময় বেশি লাগার কারণে অধিকাংশ মানুষ বাসের বদলে ট্রেনে কর্মস্থলে ফিরতে চাইলেও আসন না থাকায় দাঁড়িয়ে যাচ্ছে। এবারের ঈদে সরকারি ছুটি 10 দিন থাকলেও অধিকাংশ প্রাইভেট প্রতিষ্ঠান আগেই খুলে গেছে বা ঈদের ছুটি শেষ হয়ে গেছে। তাই এখন জীবিকার তাগিদে ফিরছেন নিজ কর্মস্থলে।